হযবরল পর্ব হযবরল 14 পার্ট 2-তে আপনাদের স্বাগতম। আমার আশা করছি এবার আমার কথা বোঝা যাচ্ছে। যা বলছিলাম যে প্রথমবার আমার নিজের ভুলেই আমি নেটওয়ার্কের বাইরে চলে যাই, কিন্তু এর আগে যেটা আমি কেটে দিলাম, ডিলিট করে দিলাম, পরিস্থিতির কারণে বাধ্য হয়েছি। কারণ হলো যে এখানে নেটওয়ার্কে তখন কাজ করতে নেই। পিনাকি হঠাৎ আর্মির পিছিয়ে লাগলো কেন? কত কিছুর পিছিয়ে লাগবে পিনাকি, শেষ করতে পিনাকি নিজের পিছিয়েই লাগবে। যাই হোক, যা বলছিলাম, উত্তরাতে আপনারা এর আগে এই হযবরল পর্ব 14-তে প্রথম পর্বে আমি বলেছি যে উত্তরায় মুসলমান যেহেতু 99%, তাই 1% মুসলমানদের, হিন্দুদের আর পূজা করা যাবে না। এ হলো তাদের যুক্তি। এরা এরকমই, এরা 50% হলেই যথেষ্ট, আর সে জায়গায় তো 99%। অনেকে এটা নিয়ে থ্যাংক ইউ শোনা যাচ্ছে, তাহলে না এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আমি আমার সিম কার্ডটা বদলে দিলাম, দেখি কি হয়। যা বলছিলাম, আমাদের এরা বলবে যে বাংলাদেশে হিন্দুরা জামায়া ধরে আছে, আর পাকিস্তানে হিন্দুরা বা সংখ্যালঘুরা নাতিন জামায়া ধরে আছে। কিন্তু পাকিস্তানে হয়ে গেছে 1%, 2%, আর বাংলাদেশে হয়ে গেছে 4-5%। তারপরে বলবে জামায়াত আছে। কোথা থেকে কোথায় ব্যারোমিটার নেমে আসছে। আর পুরো ভারতে ছিল 7%, সেটা হয়ে গেছে 7 কোটি, সেটা হয়ে গেছে 22 কোটি। তারপরও সেইখানে মুসলমানরা নির্যাতিত। এই হচ্ছে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতার। তো সবাই না, যারা হেপা মানে হলো হেফাজতে, আপনারা মনে রাখবেন কথাটা, বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হেপা মানে হেফাজতে পাকিস্তান, যারা পাকিস্তানকে প্রতিষ্ঠা করতে চায় অথবা পাকিস্তান হেফাজত করতে চায়, তাদের আমি হেপা বলি। ঠিক আছে, এই হেপা হলো, সেটা আওয়ামী লীগও থাকতে পারে, বিএনপিতে থাকতে পারে, জামাতে থাকতে পারে, জাতীয় পার্টিতেও থাকতে পারে। জামাতে বাজাতে এগুলো তো হেপাই, এরা তো ফুল 100 এরা হেপা। এদের জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার মধ্যেই থাকতে পারে, এমনকি সিংহবামের মধ্যেও থাকতে পারে হেপা, মানে যারা পাকিস্তানপন্থী। পাকিস্তানের তারা মনে করে মুক্তিযুদ্ধটা ভুল হয়েছে। বুঝতে পারছেন, মুক্তিযুদ্ধটা ভুল। হঠাৎ করে দেখলাম আমাদের চিঙ্কু বামীয় পিরানে পীর, দস্তগীর, ফরহাদ মাজাহার বলে ফেলছেন যে মাজার যারা ভাঙে তারা পরকাল ব্যবসায়ী। ভাই, বাংলাদেশি মুসলমানরা না, বলেন যে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান সবাই এক না, আছে 2-4 জন আমার মতো আছে। সবাই খারাপ না, 2-4 জন কম হবে, কিন্তু আমার মতো আছে। যা বলছিলাম, আমাকে আবার ধার্মিক মনে করেন না, আমি মুসলিম পরিবারে, কিন্তু আমি ধার্মিক না, এটা আবার মনে করেন। আবার আমার বললেন না শেখ ফরিদ দিন শেষে বলছে যে সে মুসলমান। যাই হোক, যা বলছিলাম, ফরহাদ মাজার বলছেন যে যারা মাজার ভাঙে তারা পরকাল ব্যবসায়ী, যারা মাজার ভাঙে তারা ফ্যাসিস্ট। এই কথাটা যদি কোনো আওয়ামী লীগের নেতা বলতো, তাইলে এতক্ষণ দেখতেন বাংলাদেশে মিছিল, মিটিং, মারামারি, কাটাকাটি, কত কিছু হইতো। কাফের ফতোয়া দিত আওয়ামী লীগের, হিন্দু বলতো, ইহুদি বলতো, নাসারা বলতো। কিন্তু ফরহাদ মাজার বলছে যে কিছু বলবে না। বলেন তো কেন বলবে না? কারণ ফরহাদ মাজার নিজে তো জামাতি। এক কুত্তা তো আর এক কুত্তারে কামড়াবে না, তাই না? ঘেউ ঘেউ করবে, কিন্তু কামড়াবে না। বা খায় না হইলে খাইতে, খায় না আর এখানটা খায় ফেলায়, কিন্তু কুত্তা তো আর এক কুত্তারে কামড়ায় খাবে না। তো এই জন্য আর কি এই ফরহাদ মাজারের বিরুদ্ধে বলা নাই, কারণ ফরহাদ মাজার তো জামাতিদের পক্ষে, তাই ফরহাদ মাজারের বিরুদ্ধে। কিন্তু কত বড় কথা বলছে দেখছেন তো। কিন্তু এইবার তারা চুপ, বুঝেন নাই? ওই যে ঠিক ইউনূস মিয়ার মতো, যেমন ইউনূস মিয়া, যারা কেউ কেউ বলছে যে, একজন বললো যে ভাই, এই যে শিবিরের সভাপতি যে সমন্বয়ক ছিল, কিছু বললেন না, সে লুকায় ছিল সমন্বয়কের ছদ্মবেশে। শোনেন ভাই, এটা আমরা আগে থেকেই জানি, এগুলো সব জামাতিরাই করতেছে। আর কেবল তো সমন্বয়ক বলছে, হুট করে যদি একদিন শোনেন ইউনূস মিয়া বলতেছে এনজিওগ্রাম সরকারের প্রধান তথাকথিত, সে যদি বলে বসে আমি জিন্নার উত্তরসূরি, জিন্না আমার বাবায় কম, তা তো আমি একটু অবাক হবো না। আর আপনার তো আছেন ওই সাদিক না ফাদিক, সে বলছে যে শিবিরের সভাপতি আত্মপ্রকাশ। শিবিরের সভাপতি আত্মপ্রকাশ করবে না? ভিসি বানানো হয়েছে শিবিরের ক্যাডারকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি হলো শিবিরের ক্যাডার। তো তাহলে এখন শিবির যাবে না? অবশ্যই যাবে। এটা নিয়ে কত নাটক হইতেছে, এগুলো নাটক।
গেম খেলতেছে, আমরা জানি। তাই ওরা আসবে, যাবে, এবং দেখবেন এই 157 জন নাকি, একজন তো মারা গেছে, এর মধ্যে দেখবেন যে অর্ধেকেরও বেশি বা শতাধিক, অনেকেই বলছে যে 110টা নাকি 20টা হলো শিবির। আর সবগুলোই তো শিবির, কয়টা শিবির না, কারা রাখছে? একজন মেয়ে মানুষ হয় নাই, তার মানে কি নারীরা লাফালাফি করছে। রাজাকার রাজাকার স্লোগান জামাত ছাড়া কেউ দেয়? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ছড়িয়ে দিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা কি ছড়িয়ে দিছে কি কোনো বিএনপি লোক? এটা ছড়ায় না, এটা জামাতেরই ছড়াইছে, তো পরিষ্কার। পরে সিংহ মামেরা বলছে, ছাত্রদলেরা বলছে, আম পাবলিক বলছে, বলাইছে, এটাই তাদের কৌশল। এভাবেই তারা তাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষের সরকারকে হটিয়েছে, তাই না? এখন বলবেন এটা ফ্যাসিস্ট ছিল, এই ছিল, ইনুস বুদ্ধি ফ্যাসিস্ট না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ফরহাদ মাজার নাকি বলছে যে নির্বাচন না হলেও গণতন্ত্র ঠিক আছে। তাহলে শেখ হাসিনা কি আপনারা খামসা মারছিল? হ্যাঁ, শেখ হাসিনা তো তোরা ভুয়া নির্বাচন দেখে দিয়েছে। তো আপনার তো নির্বাচনই যান না, অথচ বলতেছেন যে নির্বাচন ফরহাদ মাজার করেছে, কিন্তু এটা গণতন্ত্র নাকি নির্বাচন ছাড়াও থাকে। মানে কৃষ্ণ করলে কৃষ্ণ লীলা, অন্য করলে ডং। বুঝতে পারছেন ঘটনা? খারাপ ভাষায় বললাম না অনেকে। মুজাহিদ হোসেন সেলিম নীরব না, শিবির মুজাহিদ ইসলাম সেলিম চিলে গোটার ঘুম, শোনেন, উনি নীরব না। উনি একটা পোস্ট দিয়েছে কয়দিন আগে, কালকে নাকি পরশু, ছাত্র ইউনিয়নের ওই নঈম রাগিব নাকি কি ওদের নাম হইলে জানি না, ওরা একটা পোস্ট দিছে, প্রেস বিজ্ঞপ্তি দিছে। এই প্রেস বিজ্ঞপ্তি কোনদিন এত লম্বা হয়? এদের ছাত্র ইউনিয়ন যারা করে একাংশের নেতা, রাকিব নাকি নঈম নাকি কি নাম এদের, আরে দেখলাম কি দপ্তর সম্পাদক, এদের ঘিলু বলতে কিছু নাই। এরা ঘিলুলেস। এরা সারাদিন চিঙ্কুবাম, ফরহাদ মাজার, আনু মোহাম্মদের মুরিদি নিছে। সেলিম ভাই, বুঝলাম না, আমার কমরেড সেলিম সেলিম কেন তিনি এরকম হয়ে গেলেন, এটা ধর কথা ছিল না। তিনিও কি ওই আনু সাহার আর ওই ফরহাদ মাজাহার, তারপর দ্রিকের সেলিম, ফটোগ্রাফার সেলিমের ভাইরাস আক্রান্ত হয়ে গেছে মনে হয়। প্রেস রিলিজ কোনোদিন এত বড় হয়? কত বড় প্রেস রিলিজ! মনে হয় যে কি আর বলবো, মানে জায়গাটা আলোচনা করতে চাই না। তারা সেখানে একটা বাক্য লেখে নাই ইনুসের বিরুদ্ধে, ইনুস শব্দটা একবার উচ্চারণ করে নাই। বুঝতে পারছেন? একবারে পুরো এত বড় এক প্রেস রিলিজ তার সামনে, বুঝছেন, একবারও ইউনূস সরকারের সমালোচনা করে নাই। মনে হয় যে তার ভাষায় মনে হয়েছে যে শেখ মুজিব কবর থেকে উঠে এসে এই দেশ চালাইতেছে, শেখ হাসিনা তো পরের কথা। এরকম তাদের প্রেস রিলিজটা দিয়েছে এই ছাত্র ইউনিয়নের। এরা নাকি আবার ছাত্র ইউনিয়নকে মগজ নষ্ট হয়ে গেছে। কে যেন একদিন পোস্ট দিয়েছিল যে মাথায় গ্যাস্ট্রিক হলে কমিউনিস্ট করে। আমি রাগ করছি কি, কে যেন আমাদের পরিচিত একজন, আমি খুব মনক্ষুণ্ণ হয়েছি। পরে দেখে এগুলো খাটে যে মুজাহিদ হোসেন সেলিম সাহেব, আমাদের সাবেক সভাপতি কমিউনিস্ট পার্টির, আর এই যে বর্তমান যে একাংশ নাইম রাকিব নাকি যে নাম, এদের বেলা এটা খাটে যে মাথায় গ্যাস্ট্রিক এলা কমিউনিস্টেরা, ছাত্র ইউনিয়নেরা। যাই হোক, অন্য বিষয়, মোর আরো অন্যান্য প্রসঙ্গ আছে, অন্য প্রসঙ্গে আসি। কেউ কেউ বলতেছে যে বাংলাদেশের নেতারা বড় বড় চাপা মারছে, ইলিশ মাছ দিবে না। ফরিয়ার ইনুস সাহেবের মহিলা কিছু ফরিয়া আছে, তারাও বড় বড় চাপা মারছে। এখন আবার ফরাস উদ্দিন সালে নাকি কি যেন নাম, যিনি গভর্নর ছিলেন, এখন উপদেষ্টা, তিনি বলেন যে যারা মাছ ভারতে মাছ পাঠাতে তারা আবেগে বাস করতেছে। মানে এরা একই সাথে বাঘেরও পিসি, সাপেরও মাসি, এরকম হলো তাদের অবস্থা। এদের প্রত্যেকের অবস্থা মজ্জুর মতো হবে। মজ্জু যেমন শেষে গিয়ে নরেন্দ্র মোদীর পায়ে ধরেছে, পায়ে ধরে কান্নাকাটি করতেছে, এদের অবস্থা তাই হবে ক্ষমতায় থাকতে গেলে। মাঝখান দিয়ে পাবলিক তো এমনি সুতিয়া, পাবলিককে আরো সুতিয়া বানায়। সুতিয়া মানে হলো বোকা, খারাপ কিছু না। এটা কবিতার ভাষা আছে, আমাদের উর্দু ভাষার সবচেয়ে বড়। মামেরা অংশগ্রহণ করে আন্দোলনকে হ্যাঁ উদ্বুদ্ধ করেছে, কিন্তু এদের লোক নাই, বুঝছেন মেহেদি সাহেব। এদের সারা দেশে, এদের পুরা সিংহ এবং ফরহাদ মাজার দ্রিগের ওই কি নাম, শহীদুল কি ফটোগ্রাফার শহীদুলের সারা বাংলাদেশ মিলে 200-250 লোক হবে না, সারা বাংলাদেশ। এরা এরা এসে সবসময় দাবি করে হেরাহেন করছে। এটা কাউন্সিলর এরা পাবে না, এরা পদ পাবে না। যাই হোক, এটা এদের নিয়ে আলোচনা না করে, কারণ এরা কয়েকদিন পর থাকবে না, এদের নিয়ে। ধন্যবাদ শেখ রহমত আলী। বামেরা শেষে আসে মাঝখান থেকে এসে আবার এখন চিকরি করতেছে। যারা লাল পোস্টার বানাইছিল তাদের ফেসবুকে যারা লাল চিহ্ন দিয়েছিল, এখন তারা সব তুলে ফেলছে। এরা বুঝতেছে যে কি হয়েছে, আন্দোলন করলো বামেরা, শিবিরের দখলে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই হলো আমাদের দেশের অবস্থা। বামেদের সবসময় এরকম ঐতিহাসিক ভুল তারা করবেই, এটাই স্বাভাবিক। ইরানের তো আরো ঐতিহাসিক ভুল আছে। এরা
ইরানের খোমেনিকে আইনে তারা খুশি হয়েছিল, বাংলাদেশের বামেরাও তাই, জামাতের আইনে তারা খুশি হয়েছে। চাঁদ তারা দেখবেন না, সমস্যা নেই। ইলিশ ভারতে রপ্তানি করবে, এই কথা শুনে কিন্তু ইলিশের দাম বেড়ে গেছে। এই দেশের ব্যবসায়ীরা, এরা তো সুন্দর ভালো মানুষ, এরা বুঝতে পারছেন, দাম বাড়িয়ে দিছে, বেড়ে গেছে, এই হলো অবস্থা। তা কে যেন বললো চাউলের দাম নাকি 10 টাকা কমছে। তা তরি তরকারির খবর কি, মাছের খবর কি, মুরগির ডিমের দাম কত? ইনুস সাহেব, মিস্টার ইউনুস, আপনার নোবেল ধুয়ে দিয়ে তো এখন মানুষ পানি খাবে, ডিম খাবে না। তো ডিম খাওয়ার দরকার নাই, ডিম খাওয়ার দরকার নাই, কারণ হইল হ্যাঁ নোটি, ওই আমরা তো বলেই দিছেন আব্দুল সালাম মৃদা নাকি আর কি অনতাপ, এটা হলো নটি মাগির ভাইল রান্দে মুরগি কয় ডাইল, মানে মনে কয় একটা বলে একটা, মানে ইংরেজি যেটা আছে, মানে হলো যে মনে যা তা মুখে বলে না, যা মুখে তা মনে বলে না, মনে মনে বলে না। প্রচুর গরম, গরমে থাকা খুব কঠিন, তাই পানি না খেলে ভাই উপায় নাই ভাই। ওটা বাংলাদেশের মুখোশ, ওটা পাকিস্তানের মুখোশ, কোনটা ভাই বুঝি নাই, কথাটা উত্তর দিতে পারলাম না বলে দুঃখিত। ইউনুসের সেনাপ্রধানের গোপন বৈঠকের খবর জানি, এরা গোপন বৈঠক করবো কেন, সারাদিনে বৈঠক করে। ইউনুসের বৈঠক হবে না, এটা তো মিলকে জুলকে, এটা এনজিও কিছু লোক আর সেনাবাহিনীর আমেরিকার সরকার, এটা খুব গোপন করা গেছে, এটা করবেই মিটিং। কিন্তু এরা টেনশনে আছে না, এগুলো বললেন না। শুনেছি মোদির স্ত্রী রূপে ফিরে এসেছে, না এগুলো আমরা ওই অসভ্যদের মতো আমরা এগুলো বলবো না। এই যে এই বাংলাদেশের একটা মেয়ে নাকি কি আজে বাজে কথা বলছে, আমরা এগুলো বলবো না, এগুলো আমরা প্র্যাকটিস করবো না, আমরা এগুলো বলবো। ফরিদ আক্তার এই ইয়ের গার্লফ্রেন্ড, ফরদ মাজারের গার্লফ্রেন্ড, আমরা ওইভাবেই থাকবো, ওগুলো আমরা না বলি। এইভাবে আমরা ওই ওদের ভাষায় কথা বলতে পারি না, টেকনিক্যালি আমাদের সমস্যা আছে, তাই না? কত 170 টাকা ডিম ডজন, বাবারে বাবা। মাজারের প্রতি ফরদ বাবু সরকার, এটা ফরদ মাজারের একটা কৌশল আর কি, এটা একটা বদমাইশি, সে মনে মনে খুশি এটা ভাঙাতে। জি গৌতম দাস, সৈয়দ কালকে আমি লাইভে ছিলাম, আশরাফ ভাইয়ের লাইভে, সেখানে সাইফুল বাতেন টিটো, অন্যান্যরাও ছিল, সাইফুল বাতেন টিটো এটা আমাকে বলেছে, মানে আমাদের বলেছে, আমরা শুনলাম কালকে, জানতাম না। সৈয়দ আশরাফের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কেয়ারটেকারকে পিটে মেরে ফেলা হয়েছে, এবং কেয়ারটেকারের স্ত্রী এবং কন্যাকে পুড়ে মেরে ফেলেছে। কত ভয়াবহ নৃশংস এরা, এই সমন্বয়ক, ইউনুসের সমন্বয়করা, বুঝতে পারছেন তো? এটা জামাতি পরিকল্পনা, কিন্তু এরা জানে না যে কাঠ খেলে আংরা খেতে হয়। তারা ভেবে নিছে যে বাংলাদেশ তাদের দখলে চলে গেছে, 71-এর প্রতিশোধ তারা নিতেছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো বাড়িঘর পুড়ে দিয়ে। কিন্তু এই দিন না, আরও দিন আছে, এটা ভালো করেছে। কারণ হলো যে এইবার মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো বুঝবে যে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা আপনি যত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ছাড় দেবে না। কিন্তু ওরা রাজাকার আল বদর আল সামদের বঙ্গবন্ধু একবার ক্ষমা করেছিলেন, এটা একটা ঐতিহাসিক, বঙ্গবন্ধুর একটাই ঐতিহাসিক। অনেকে বলে বঙ্গবন্ধুর কি বল বাকশাল মাকশাল, কি তো না, মিথ্যা কথা। বাকশালে কায়েম করলে ঠিক থাকতো বাংলাদেশ, বাকশালে কায়েম হলে আজকে দেশের এই অবস্থা হইতো না, রাজাকার আল বদররাও থাকতো না। কিন্তু বাকশাল কায়েম করতে দেয় নাই তৎকালীন কিছু ধনী আওয়ামী লীগার এবং সাম্রাজ্যবাদী শক্তি। কারণ বাকশাল কায়েম করলে লস হইতো, কারণ রাষ্ট্রায়ত্ত হয়ে যেত সব, এটা অনেকের পছন্দ হয় নাই, ধনী মানুষের সুবিধা হইতো। হাসানাত আবদুল্লাহ শুনছি বিদেশে চলে গেছে, যাবেই তো একদিকে। হ্যাঁ, আশা বাড়িতে খবর তো আসছে, নিউজে পরে আসছে, খোঁজ নিছি, নিউজ আসছে। সব কিছুতে নিউজ আসবে না, অনেক বিষয় নিউজ আসে না, আমরা জানি, অনেকে, আপনিও জানেন, অনেক বিষয় নিউজ আসে না। বাংলাদেশে প্রতিদিন শত শত মাদ্রাসা ছাত্র বলাৎকার হয়, আসে নিউজে? আসে না, আসবে না। অনেক কিছুই আছে, আসবে না। বছরে লাখ লাখ ছেলে বলাৎকার হয় মাদ্রাসায়, নিউজ আসে, আসবে না। তারপর আজকে সবচেয়ে খারাপ লাগলো, একটা 10 বছরের মেয়ে কিশোরী একজন বৃদ্ধকে দেখে বলছিল ও মুরব্বী, এটা করার কারণে তারে গরম পানি মেরে শরীর ঝলসিয়ে দিয়েছে আরেক ওই মহিলার বউ, ওই লোকের বউ। কত হারামি, কত পাষণ্ড মানুষ, ভাবা যায়? একটা বাচ্চা বলছে মুরব্বী, তার জন্য তার শরীরে গরম পানি ঢেলে সে এখন মৃত্যুর মুখে লড়তেছে, অতি অসহায়, নানা বাড়ি থাকে তার, সে এটাকে আবার করতে গেছে, কি বলে, এটাকে মীমাংসা করতেছে, কারণ যেহেতু প্রভাবশালী। এই হলো আমাদের দেশের অবস্থা। আপনারা সার্চ দিলে পাবেন, একটা মেয়েকে ঝলসিয়ে দিয়েছে,
গরম পানি মেরে। মানুষ কত নৃশংস দেখা যায় না, আপনারা বলেন না? মহিলা না, মহিলা পুরুষ না, নৃশংস। এই দেশের মানুষ খুব নৃশংস। এটা কারণ কিন্তু দুইটা নৃশংস হওয়ার। একটা হলো ধর্মান্ধতা মানুষকে নৃশংস করে, আর হলো আইনের শাসন থাকে না, তখন মানুষ নৃশংস হয়। কারণ যদি সে জানতো যে এই গরম পানিটা দিব, আমার বাঁচার উপায় নাই, কিন্তু সে জানে তার ভাতারের ভাইয়েরা, এলাকার গুন্ডা ফান্ডারা তারা রক্ষা করবে, এটা সে জানে, তার কিছুই হবে না। যদি জানতো যে মানে বাংলাদেশের এমপিরাও কারোর সাথে কথা বলতে সাহস পেত না, কারো গায়ে হাত দিতে, যদি জানতো সাজা হবে, জানে কিছু হবে না, এমনি এতিম থাকে নানা বাড়ি, তার জন্য সে পেয়ে গেছে, ঠিক আছে, সেজন্য সে ঝলসিয়ে জানে কিছুই হবে না। এরকমই এই দেশের মানুষ একটু অথচ ওই মহিলা এবং তার ভাতার যায় দেখবেন যে আরেকজনের দেখলে আবার মাথা হেড করে থাকে, তারও লাথি সুদে দিল, তার চেয়ে ক্ষমতাবান বেশি, তার লাথি সুদে তখন চুপ থাকে। এই দেশের মানুষ শক্তের ভক্ত, নরমের জম। ভাই মুক্তিযোদ্ধাদের, ভাই সকল মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের সকল শক্তিকে নির্যাতন করতেছে, অথচ সোহেল তাজ এগুলো দেখেন না। সোহেল তাজ কে? সোহেল তাজ দেখবে, সোহেল তাজ তো আমি বলছি তো কয়েকবার, সোহেল তাজ তার বাবার ব পায় নাই, বা সোহেল তাজে তাজউদ্দিন আহমেদের একটা ত পায় নাই। তার ছেলে হইলো সারাদিন বডি বিল্ডিং করে, আমরা বিল্ডিং করি নি, তাই কি তার থেকে কম নাকি? আমরা যে বিল্ডিং করি নাই, বডি বিল্ডার যে আমরা না, তার থেকে তাজের চেয়ে কম? হ্যাঁ, আমাদের কম। আমার সোহেল দাস দেখছি বললো, তারা বলছে আপনারা কি চোর মারছো? আমাকে চোর মারলে কি সে বাড়ি যেতে পারতো? ও আমার বীর মর্দ গো, এতদিন তো ভালো নাই, বীরের সোনা বীর হয়ে গেছো গা, ক্ষমতা তাই গেলে হাতে চামচে হাতে কাদার মধ্যে হলে তো চামচে গেল লাগতে পারে। এত কয় আমি কি তাকে ছেড়ে দিতাম? এতদিনে কয়, আগে বলে নাই, আগে বিড়ালের মতো চুপটি করে থাকতো। যাই হোক, সোহেল তাজ কেন বলবে? কারণ সে তো মানসিকভাবে সে তো দূরে সরে গেছে। সে না ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধ চেতনা এখন বিশ্বাস করে। তাজউদ্দিন আহমেদের ছেলে হলেই সে তাজউদ্দিন আহমেদের মতো হয়নি। তার মেয়েরা সারাদিন থাকে হলো বিউটি পার্লারে ফ্যাশন করে বেড়ায়, আর সে হলো বডি বিল্ডিং করে বেড়ায়। এর ক্যাম্পাসে কাজ হচ্ছে নাকি? এদের টিভি নাটক মাটক করতে দেন, ওগুলো করতে পারে। আর যদি আপনি সংরক্ষিত আসনে এমপি বানান, হইতে পারবে। আর বাপের নামে এদের কোনো যোগ্যতা আছে নাকি? এরা কিভাবে অন্যের কথা বলবে? কখনোই বলবে না এরা মুক্তিযুদ্ধের পক্ষে। ধর্ম উপদেষ্টার মনে বালকের কথা আসলো কেন? থ্যাংক ইউ এটা মনে করাই দেওয়ার জন্য। ধর্ম উপদেষ্টা একটা আলেম বলে হচ্ছে ছোট ছোট বালক দেখলে লোভ জাগে। চিন্তা করে দেখেন, মানে তার মানে এই যে আমরা বলি মাদ্রাসায় লাখ লাখ, এখন বুঝতে পারছেন তো যে মৌলবী সাহেবেরা যে এই বলাৎকারগুলো করে, আসলে শয়তানের মুখ দিয়েও আল্লাহ সত্য কথা বের করে দিয়েছে। এই সাবেক হেফাজতের সভাপতি এবং বর্তমান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, তার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে যে তারা যে ছাত্র বলাৎকার করে, এতে প্রমাণিত হয়। নাহলে এটা বলবে কেন? আমরা তো এই কথা কোনোদিন বলতাম না। হ্যাঁ, করা উচিত। সরকার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা প্রতিনিধি আওয়ামী লীগ এমন এই খবর শুনতে হচ্ছে। আর সত্য মিথ্যা জানি না, মামলা করবেন কেন? আন্দোলন করতে হবে, আন্দোলন করে তাকে সরাইতে হবে। মামলার দরকার আছে, মামলা করলে করতে পারেন, আইনগত প্রক্রিয়া, আন্তর্জাতিক যদি ইস্যুতে। এখন আন্দোলন করে সরাই। সোহেল দাসকে হিরো আলমের সাথে ডুয়েট একটা ছবি তৈরি, ওটা হলো ওটা একটু ধনী। সোহেল দাস হচ্ছে ধনী হিরো আলম, আর হিরো আলম তো গরিব মানুষ আর কি। ভাই আপনি আমার আইডল না? ভাই আইডল সজীব আহমেদ, থ্যাংক ইউ। তো আইডল মেডাল করেন না, আইডল আপনি নিজে, আর আমার চেয়ে বড় বড় আইডল পৃথিবীতে আছে, তাদের ফলো করবেন। তবে আপনাকে ধন্যবাদ সজীব আহমেদ ভাই। কিছু সুশীল আছে আমার চেনা শিক্ষিত, ডিগ্রিতে এরা স্বীকার করবে না কখনো, যে বলছিল এরা পারলে জামাত ইসলামে যোগ দিবে, তাও স্বীকার করবে না, এটা দিগ না। এরা হচ্ছে দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্ত না পায় গোর, এটা দেখবেন পাকিস্তানিরা বলে। এরা সবসময় দৌদুল্লাহ, মানে এরা সুযোগ সন্ধান। এরা দেখবেন, এরা যে আওয়ামী লীগ থাকবে না তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন দেখবেন আমরা সেটার ভাল, তারাই যায় বসে থাকবে ওই যে ইয়েতে গিয়ে, আওয়ামী লীগের অফিসে গিয়ে, আমার ভাতিজা আওয়ামী লীগ, আমার পোলা আওয়ামী লীগ, আমার বাইকনা আওয়ামী লীগ, আমার ভাই আওয়ামী লীগ, আমার পড়শি আওয়ামী লীগ, আমার দোস্ত আওয়ামী লীগ, এগুলো বলে সুবিধা নিতে যাবে। এগুলো আমরা জানি, এগুলো লোকের চিনি, বহু লোকের আমি চিনি যারা গণজাগরণ মঞ্চে, আমি জয় বঙ্গবন্ধু কম কইছি, জয় বাংলা বলছি, জয় বাংলা জাতীয় স্লোগান। যারা বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, ওগুলো এখন সব দেখি সারাদিন শেখ হাসিনা গালাগালি করে। অর্ধেকটি আমার সাথে যারা গণজাগরণ মঞ্চে চিল্লাইছে না, অর্ধেকগুলো এখন শেখ হাসিনা গালাগালি করে। একজন তো সারা দিনে একবার গালাগালি কমপক্ষে দেয়, মানে জামাতেরা দেয় না, তারাই দেয়। অথচ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আসছে আমার সাথে। আমি কিন্তু জয় বঙ্গবন্ধু বলি নাই, আবারও বলি, আমি বলছি কি জয় বাংলা জাতীয় স্লোগান। হ্যাঁ, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার মহানায়ক, কোনো সন্দেহ নাই এই ব্যাপারে, কোনো সন্দেহ নাই। ওই সিংহবাম না কিন্তু ইসরায়েল তো হিজবুল না, এটা অন্য আলাপ করছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় হয় কিনা, এখন আওয়ামী লীগ যেহেতু বিধ্বস্ত, আপনারা বুঝতে পারছেন তো, এই মুহূর্তে একটা বিধ্বস্ত অবস্থা আওয়ামী লীগের। এই মুহূর্তে আওয়ামী লীগ কি নির্দেশ দিবে? কিন্তু মুক্তিযুদ্ধের যারা আমরা পক্ষের শক্তি আছি, এখানে আওয়ামী লীগ প্রশ্ন আসবে না ভাই। আমি আওয়ামী লীগের পক্ষে বিয়োগ করি না, আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি। বিএনপি যদি কালকে বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের, আমার আপত্তি নেই।
জামাত তো মুক্তিযুদ্ধের পক্ষ হইতেই পারে না, ওটা আলাদা। যাতে পারে যদি বলে আমরা চাই বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ক্ষমতায় থাকুক, সেটা যে কোনো দল হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, আওয়ামী লীগের বাইরেও নতুন দল আসতে পারে, বা আওয়ামী লীগ আসতে পারে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক আসতে হবে, পক্ষের দলের লোক আসতে হবে, আমরা এটা আশা করি। বিএনপি যদি বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা আছি তার সাথে, সমর্থন দিব, 100বার সমর্থন দিব, কেন দিব না? আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার চাই, বাংলাদেশে গণতন্ত্র থাকবে, ইউনুস গভর্নমেন্ট থাকবে না, তথাকথিত সকল গভর্নমেন্ট আমরা চাই না। সেই দেশের নাগরিক না, আমি বারবার বলছি আপনাদের, ইউনুস এই দেশের নাগরিক না, তার যাতে পরিচয়পত্র নেই বাংলাদেশের, সে অন্য দেশের নাগরিক, সে অলরেডি আমেরিকার দালালি করার জন্য, আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে আসছে, সাথে সহযোগী হিসেবে নিছে, যেটা আমেরিকার বা পুঁজিবাদী রাষ্ট্র সবসময় করে, মৌলবাদী একটা শক্তি নেয়, এই মৌলবাদী শক্তি ধর্মান্ধ শক্তির হিসেবে নিছে জামাত, হেফাজত তথা হেফাজতে পাকিস্তানিদের নিয়ে, তারা তাদের আর্মিকে সাথে নিয়ে তারা তাদের কাজ করতেছে। আরে ভাই, অং সান সুকির কথা বলছেন, আমাদের দেশের নোবেল শান্তিতে পুরস্কার পাওয়া ইউনুসই তো চুপ, আমরা অং সান সুকির কথা আর কি বলবো? ফখরুল তো বলেছে জামাত তাদের কোনো ভাবগত মিল নেই, বিএনপি যুদ্ধের দল। হ্যাঁ, বললে হবে না, কার্যও প্রমাণ করতে হবে। আবার আরেকজন বলবে যে জামাত তারা ভাই ভাই, তাহলে তো সমস্যা, ওটার দলীয়ভাবে বিবৃতি দিতে হবে। তবে জামাতের সাথে বিএনপি লাগবে, কারণ হলো যে জামাত বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য যা যা করা তা জামাত করতেছে, এটা বিএনপি বুঝে গেছে। কিছুদিন পরে বিএনপির সাথে জামাত এবং ইউনূসের শকুন লীগের সাথে লেগে যাবে। পানি খেতেছি, দুঃখিত, কারণ হলো আসলে প্রচন্ড গরম, দেখেন না, আজকে ফ্যানও রাখছি, তারপর প্রচুর গরম পড়েছে, তাই পানি খাইতে। অনেক লম্বা হয়ে গেছে, আমি নেক্সট একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে আমি লাইভে আসতেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আবু সাইদ আঘাতে মারা গেছে, যেতে পারে। হ্যাঁ, ইউনূস জাতীয় উদ্দেশ্যে ভাষণে ৭১-এর কথা উল্লেখ করে, কেন করবে? ইউনূস তো হচ্ছে জিন্নার আধুনিক রূপ। ডক্টর ইউনূস হচ্ছে পাকিস্তানের বাবায়ে কওম জিন্নার কপি, ডিজিটাল কপি বাংলাদেশের, সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে। আপনি আসেন, আপনি ঠিকই বলছেন, আপনার সাথে আমি একমত, মোশাররফ শিকদার। তাহলে আপনি আসুন, মুক্তিযুদ্ধের সঠিক চেতনা বাস্তবায়ন করেন, আমি আপনার সাথে আছি। আপনি আসবেন না, আপনি এসে একটা বলতে হবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, আপনি আসুন, আমি যেমন বলি মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি এরকম বলেন, তাহলে আপনার কথা ঠিক আছে। নাহলে যদি শুধু এটা বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, সেটা উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু হ্যাঁ, আপনি যদি নিজে এসে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করেন, তাহলে আপনার বক্তব্য অবশ্যই আমরা মেনে নেব। ধন্যবাদ আপনাকে, মোশাররফ শিকদার। হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে অ্যাকশনে আসবে, কি জাইঙ্গাতন্ত্র দমন করতে খুব শীঘ্রই কয়েক যুগ দেখা যাবে না, ওটা পরিস্থিতি বোঝে, ওটা বিএনপি দেখতেছে। হ্যাঁ, আপনি পাকিস্তানের ভাই, আমি ভাই গভর্নমেন্ট অফ দ্য কন্ট্যাক্ট, আওয়ামী লীগ ছাড়া তো মুক্তিযুদ্ধ পক্ষের কোনো দল নাই, দেশে বিপক্ষের দল, অশোক ব্যাঙ্গের সাথে মতো। শোনেন, আওয়ামী লীগ ছাড়া, হ্যাঁ এটাও ঠিক, কমিউনিস্ট পার্টিরা অবশ্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। আমি কমিউনিস্টদের কথা বলছি, চিঙ্গবামদের কথা বলি নাই। কমিউনিস্ট পার্টি, তাও কমিউনিস্ট পার্টির ভিতরেও একটা অংশ এখন চিঙ্গবামের মতো হয়ে গেছে, এটা ঠিক। মুক্তিযুদ্ধের চেতনায় খুব কম দলই আছে বাংলাদেশে ধারণ করে, কিন্তু আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা স্প্রেড করতে পারে নাই। আমি নিজে মুক্তিযুদ্ধের বই নিয়ে জেলায় জেলায় ঘুরেছি, আমি গিয়ে দেখেছি যে ছাত্রলীগের মধ্যে শুধু সারাদিনই টেন্ডার, যুবলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে টেন্ডারবাজির চিন্তা, কামাই করবে এই ধান্দা, চেতনা তারা স্পিরিটটাকে ছড়িয়ে দিতে পারে নাই। তার জন্যই তারা ভুক্তভোগী। ৫ কোটি সমর্থক থাকতে কোনো নেতাকে পালিয়ে যেতে হয় কেন? এই কারণে, কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনাকে, এটা আওয়ামী লীগের কমান্ডারের ব্যর্থতা, কর্মীদেরও ব্যর্থতা, দুইটাই। অলি গলি মিছিল করো, মার্কিন দালালদের সজাগ করো, মার্কিন দালালদের সজাগ, বুঝলাম না স্লোগান। বাকের ভাই খ্যাত মিস্টার রাজীব খানার, বাকের ভাই সুধীর ভাই কিনা আপনার বাপের এসে গেন, মিস্টার রাজীব খানার আপনার বাপ চিনে এসে গে, বুঝতে পারছেন? আপনি তো সাইদির চেলা, আপনি তো সাইদি, আপনার কাছে আব্বা। আপনি কিভাবে চিনবেন যে বাকের ভাইটাকে, আনিসুজ্জামানকে, আসাদুজ্জামান নূরকে আপনি কিভাবে চিনবেন? আপনার তখন তো জন্ম হয় নাই। আপনার বাপের এসে গেন মিস্টার রাজীব খানার, সে কে, বুঝতে পারছেন? আর তারা আপনার চৌধুরী ভাই বলে দিলেন, আপনার বাপের যায় বলেন, আপনার বাপও তারা দেখলে পায়ে ধরে সালাম করবে, বুঝছেন মিস্টার রাজীব খানার? আপনি আসাদুজ্জামান নূরকে আপনি জানেন না, করেন তো হলো শিবির, নামে বিএনপি, করেন তো শিবির, তাই মাথার মধ্যে ওগুলো ঢুকবে। মুক্তিযুদ্ধের পক্ষের লোক দেখলে আপনাদের শরীর জ্বলবে, চুলকানি হবে, ওটা আমরা জানি।
বুঝতে পারছেন? আবার যে আওয়ামী লীগ তখন পরিচয় দিবেন ঘান্না সব আপনারা, যে আমাকে আপনারা মামা হয়, খালো হয়, চাচা হয় বলে সুবিধা নেবেন আমরা জানি। তখন আমাদের বলবেন আমরা বিএনপি করি। আমি ফরিদের তখন বলবেন যে ফরিদ বিএনপি করে, ফরিদ জামাত করে, দাবরা এই ঘানার আপনারাই বলবেন। বুঝতে পারছেন? আপনারাই তখন পরিচয় দিবেন যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় যাবো। আসাদুজ্জামান নূরের আপনার সুধীর ভাই বলেন আপনার বাপের বাল গজানোর আগে তার বল গজাইছে। আপনার বাপকে গিয়ে জিজ্ঞেস করেন আসাদুজ্জামান নূরকে, আপনার বাপ ওই কথা বলা সাহস পাবে না। আপনার বাপ না, আপনার যে নেতা আছে না, নেতার নেতা সে ওইভাবে কথা বলে না আসাদুজ্জামান নূরকে নিয়ে। হ্যাঁ, সমন্বয় 108 জন ঘরে বেশি হওয়ার কথা, কমই তো হয়েছে। ভারতে ইলিশ রপ্তানি করে বাবা বেঁচে হচ্ছে। ওই তো এখন এতদিন সারা জীবন বিরোধিতা করছে, এখন আবার এত চক্ষু লজ্জা নাই। এই যে যারা অপদেষ্টা যে চক্ষু লজ্জা তো নাই, কারণ মার্কিন দালালি করতে আসছে, চক্ষু লজ্জা থাকবে কেন? নির্লজ্জের মতো এতদিন বললো ইলিশ দিব না, ইলিশ দিব না, ভাতারে ভাত খাবো না, ভাতারে ভাত খাবো না, লাঙ্গের কাছে যাব, লাঙ্গের কাছে যাব। এখন ওই ভাতারের কাছে আবার ফিরে গেছে, মানে ভারতের কাছে। ওই শেষে ভাতারের ইলিশ টিকে দিয়েছে, মধ্যে থেকে কদিন হাউ গাও খাও গাও করলো। এই হচ্ছে অপদেষ্টা এবং হেফাজতে পাকিস্তান এবং তাদের চেলা যারা ইন্ডিয়া বয়কটই ছিল। এরা সারাদিন বলবো ইন্ডিয়া বয়কট। ও আরেকটা দেখলেন তো, এক লোক বলতেছে আমাদের ভারতে ভিসা দেয় না, আমাদের ভারতে মাল্টিপল ভিসা দেয় না। তোমার যা লাগবো কেন মাল্টিপল ভিসা নিতে ভারতে? তো অন্য দেশে যাও, সিঙ্গাপুরে যাও, থাইল্যান্ডে যাও, ওইখানে যা ভিসা নাও গা। তোমার ভারতে যা লাগবো কেন? এগুলো সব ভারত বয়কটই করবে। ভিসা দিবে, ভিসা দেওয়াই উচিত না। কমরেড কি বলছেন বাসদের? আচ্ছা, বাসদের বিষয় না অন্যদিন একটা বড় পর্ব বলুন। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে। নেক্সট আমি লাইভ আসতেছি আবার। আজকে যেহেতু মনে হয় এটাতে লাইভ করা যাবে এই